ওর বাড়ির লোক বলতে ওর মা, দুই দাদা আর বৌদি। আসলে ওদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নয়, মানে পারিবারিক কোনো একটা সমস্যা আছে কোথাও। আমি ওর ছোটোবেলার বন্ধু, তাই ও কোনো দরকারে আমাকেই ফোন করতো, যোগাযোগ করতো, বিপদে পড়লে বলতো, আর আমিও চেষ্টা করতাম আমার সাধ্যমতো পাশে থাকার। তা আমি ওর বাড়িও গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম তালা বন্ধ। আর ওর পাড়া প্রতিবেশীদের থেকেও খোঁজখবর নিয়ে যা জানলাম, তো তারাও কিছু বলতে পারলো না। একা মেয়ে, ওর লাইফে খুব স্ট্রাগল চলছিল স্যার। তা কী করবো বুঝতে না পেরে থানায় দৌড়ে এলো। আচ্ছা, আপনার বান্ধবীর কোনো ছবি আপনার কাছে আছে? হ্যাঁ, ঠিক আছে শশাঙ্কবাবু, আপনি এক কাজ করুন, আপনি দিবাকর বাবুর সঙ্গে বাইরে যান, গিয়ে একটা রিপোর্ট লেখা, তারপর বাড়িতে যান। ওকে, আমরা চেষ্টা করছি, দেখছি কি করা যায়। একটু দেখুন স্যার প্লিজ। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে, চলুন। দিবাকর। হ্যাঁ স্যার। আপাতত বিনীতার এক্স হাজব্যান্ড বিনীতা আর শশাঙ্কবাবুর নাম ডিটেল সমস্ত নিয়ে নাও। আর সেই সঙ্গে হসপিটাল, মর্গ বা অ্যাক্সিডেন্টাল কোনো রিপোর্ট এসেছে কিনা সেটা খোঁজ খবর না। ওকে স্যার। তবে স্যার, কেসটা মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং তো বটেই। দেখো, একজন পুরুষ বন্ধু এত রাত্রিবেলা তার মহিলা বন্ধুর সম্পর্কে মিসিং ডায়েরি করতে এসছে থানা। নিশ্চয়ই ইন্টারেস্টিং। স্যার, আমি ওদিকটা দেখছি। রাইট। স্যার, এই বাড়িতেই বিনীতা থাকতো। আমি ওর বাড়িগুলোর থেকে ডুপ্লিকেট চাবিটাও এনেছি। আচ্ছা শশাঙ্কবাবু, আপনার অদ্ভুত লাগছে না? আপনার বন্ধু, তাও একজন মহিলা, এই বাড়িতে ভাড়া থাকতেন একা, নিজের বাড়ি থাকা সত্ত্বেও? আমি জানি স্যার, এটা অদ্ভুত লাগার মতোই বিষয়। আসলে এই ব্যাপারটা আমি বিনিকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কথা একদম শুনতো না। আমি ওকে এটা বললাম যে দেখ বিনি, তুই একা মেয়ে, কতদিন এইভাবে বাড়ির বাইরে থাকবি, কোথায় থাকবি? নিজের বাবার বাড়ি আছে, সেখানে ফিরে যা, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে থাক। কিন্তু আসলে একটা কথা শুনতো না স্যার, আমাকে পাত্তাই দিত না, শুধুমাত্র কোনো প্রয়োজনে ফোন করতো ব্যাস। একটা কথা শশাঙ্কবাবু স্বীকার করতেই হবে, আপনার মতো বন্ধু পাওয়া কিন্তু খুব ভাগ্যের। না মানে আমি বলতে চাচ্ছি যে আজকালকার দিনে বন্ধুর জন্য এত চিন্তা কেউ করে? জানি স্যার, আমি বুঝতে পারছি আপনি ঠিক কোন জায়গাটা ইঙ্গিত করছেন। যাই হোক, আপাতত আমরা বাড়ির ভেতরে গিয়ে না হয় বাকি কথা বলি। চলো। এই তোমরা এসো। ঘরে যে কেউ একা থাকতো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন? হ্যাঁ, যখন বিনি ফোন করে ডাকতো, কোনো দরকার হতো, তখন আসতাম। আচ্ছা, তো লাস্ট কবে এসেছিলেন? ওই ধরুন গত পরশু, মানে যেদিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না তার আগের দিন। আচ্ছা, পাওয়া যে যাচ্ছে না সেটা বুঝলেন কি করে? মানে কবে থেকে বুঝলেন? দেখুন স্যার, মানে শেষ যেদিন আমি এ বাড়িতে আসি, মানে ওই 22 তারিখ, ঠিক সেদিনই বিনির সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তো আমি মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর তারপর সেভাবে কথা হয়নি। কিন্তু রাগ যখন পড়লো, আমি নিজে থেকেই ওকে ফোন করেছিলাম। যতই হোক ছোটোবেলার বন্ধু তো, আর মেয়েটা লাইফে খুব স্ট্রাগল করছিল, একা একাই লড়ে যাচ্ছিল, তাই। তার মানে আপনি লাস্ট ফোনটা করেছিলেন 22 তারিখ, তাই তো? হ্যাঁ, মানে আমি যখন ওকে ফোন করলাম প্রথম, তখন ওর ফোনটা আমি সুইচ অফ পাই। আমি ভাবলাম আমার উপর মাথা গরম করে হয়তো ফোনটা এখনো সুইচ অন করেনি। তারপর বিকেলে আবার করলাম, কিন্তু তখনও সেই একই সুইচ অফ। তো তখন কি করলেন? তখন ওর বড়দাকে ফোন করলাম, বললাম যে বিনিকে পাওয়া যাচ্ছে না, ফোনেও সুইচ অফ। সেও তো কি আসলে
বিনির বাড়ি থেকে আমার আর বিনির সম্পর্কটা, মানে আমাদের ওই বন্ধুত্বের সম্পর্কটা ওরা কোনোদিনই খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। আমি জানি না কেন আমার উপর ওদের কিসের রাগ ছিল। আর ইদানিং মানে বিনির ডিভোর্সের পর ওরা তো একদমই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আর তাই ভাই কি বললো বর্দা? ওরা কিছু জানে না বলে ফোনটা কেটে দিল। তখন কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন সকালে বিনির ফোনে আবার ট্রাই করলাম, কিন্তু তখনও সেই একই সুইচ অফ। আমি ফড়িমড়ি করে এই বাড়িতে ছুটে এলাম, কিন্তু এখানে এসে দেখলাম তো তালা দেওয়া। আশপাশের লোকের সঙ্গে কথা বললাম, কিন্তু কেউই কিছু বলতে পারলো না। আর তখন আমার টেনশনটা আর একটু বেড়ে গেল। তারপর কি করলেন? তখন সত্যি আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই ওর স্বামী মানে ওর এক্সকে মানে রিজুকে তখনই ফোন করলাম সঙ্গে সঙ্গে। তো রিজু কি বললেন? আসলে রিজুর সঙ্গে ও ডিভোর্সের পর তো রিজুর সঙ্গে আর ওর কোনো সম্পর্ক ছিল না, রিজু কন্ট্যাক্টেও ছিল না। তাই আমি বললাম, রিজু সেভাবে রিয়াক্ট করলো না। বললো আমাকে কেন ফোন করেছো, আমার সঙ্গে কেন যোগাযোগ করছো, আমি বলতে পারবো না। ওর বাড়িতে খবর দাও, নাহলে থানায় যাও, যা ইচ্ছে করো বলে ও একই ফোনটা কেটে দিল। দেখুন, আপনার বন্ধু কিন্তু অদ্ভুত মানুষ। আত্মীয়দের সঙ্গে এমন সম্পর্ক পাতিয়ে রেখে দিয়েছেন যে কেউ তাকে নিয়ে বদল নয়। হ্যাঁ 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 জানি স্যার, সব দোষ বিনীতারই। আমি এই কথাটা ওকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও তো শোনার নয়। এমনকি লাস্ট যেদিন ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, সেদিন এই টপিক নিয়েই কথা কাটাকাটি হয়েছে। কেন, কি এমন বলেছিলেন আপনি? সত্যি কথা বলতে কি স্যার, বিনি আমাকে বিয়ে করতে চাইছে। আর এই ব্যাপারটা আমার একটু ভালো লাগছিল না। তাই আমি ওকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি যে দেখ বিনি, ঠান্ডা মাথায় চিন্তা কর, এরকম ভুলভাল ডিসিশন নিস না। তুই মাথা ঠান্ডা করে আবার রিজুর কাছে ফিরে যা, মন দিয়ে সংসার কর, সব মিটিয়ে নে। দেখুন শশাঙ্কবাবু, আপনার মুখে যতই কথা শুনছি তত কিন্তু আপনার প্রতি সন্দেহটা বাড়ছে। কারণ আপনার মতো এত ভালো মানুষ তো সমাজে দেখা যায় না। আপনি এত ভালো মানুষ। এক্স্যাক্টলি স্যার, আপনার তো পুরস্কার পাওয়া উচিত মশাই। জানি স্যার, ঠাট্টা করছেন তো, জানি সবাই করে। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, এর বেশি আমি কি করতে পারতাম? মানে বিনি আমার ছোটবেলার বন্ধু, আমি আমার বন্ধুত্ব পালন করেছি মাত্র। এর বেশি আমি কি করতাম? রাইট। শশাঙ্কবাবু, আপাতত বাড়িটা সিল করা থাক। তেমন উল্লেখযোগ্য তো কিছু চোখে পড়লো না, তারপর দেখা যাক। কিন্তু এখন তাহলে কি হবে স্যার? এখন বিনীতা দেবীর বাড়ির লোকজন আর ওর এক্স হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে হবে। যদি কোনো ক্লু পাওয়া যায়, ওনার হদিশ পেতে আপাতত একটা ক্লু আমার চাই। কি বলবো স্যার, বেশি দিনের বাসিন্দা তো নয়, এই তো মাসখানেক হলো এখানে এসেছে। একা একটা মেয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। আমরা তো প্রথমে একটু অবাকই হয়ে গেছিলাম স্যার। একা মহিলা দেখে যে আমি খুব একটা কৌতূহল দেখাইনি তা কিন্তু নয়।